ঘড়ির কাঁটা চলছে, সময় এগোচ্ছে, কিন্তু আমাদের জীবনটা ঠিক কোথায় যেন থমকে গেছে, তাই না? আজ আপনাদের গরমে ঘেমে যাওয়ার গল্প শোনাতে আসিনি, কারেন্ট যখন আসবে সেই চেনা হিসাবও মেলাতে আসিনি। আজ আমরা কথা বলবো একটা রাষ্ট্রীয় পলিসির ভুল নিয়ে, কথা বলবো সেই অন্ধকারের গভীরতা নিয়ে যা আমাদের সচল অর্থনীতিকে অচল করে দিচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে ইতিহাসের অন্যতম বড় সংকট জ্বালানি। আমাদের প্রতিদিনের গ্যাসের চাহিদা কত জানেন? ৫,০০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু আমরা পাচ্ছি কত? মাত্র ২৮০০ মিলিয়ন ঘনফুট। আর এই অর্ধেক গ্যাস দিয়ে কি দেশ চালানো যায়? পুরো দেশের বিদ্যুৎ কেন্দ্র চালানো যায়? কখনোই না। ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে। জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৩,০০০ থেকে রেকর্ড ৩,৭৫৭ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের এক বিশাল শূন্যতা তৈরি হচ্ছে। ঢাকা শহরে দিনে ৪-৫ বার বিদ্যুৎ যাওয়াটা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের গ্রামীণ জনপদে সেখানে দিনে ১২ থেকে ১৬ ঘন্টাও মানুষ বিদ্যুৎ দেখছে না। সংখ্যাটা শুনলে হয়তো শুধু একটা ডেটা মনে হয়, কিন্তু ওর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি মানুষের চোখের জল আর বিনিদ্র রজনী। কিন্তু প্রশ্ন হলো, এই বিপর্যয়টা হঠাৎ করে কেন এমন তীব্র হলো? টিভি কিংবা মুঠোফোনের স্ক্রিনে আপনারা হয়তো একটা শব্দ প্রায়ই দেখছেন, এলএনজি টার্মিনাল। এটা আসলে কি? এটা হলো সাগরের বুকে ভাসমান একটা বিশাল গ্যাসের কারখানা। বিদেশ থেকে জাহাজে করে যে তরল গ্যাস আনা হয় তা এই কারখানায় প্রসেস হয়ে পাইপলাইনের মাধ্যমে আমাদের ঘরে ঘরে আসে। বঙ্গোপসাগরের আবহাওয়া এখন প্রচণ্ড বৈরী। সমুদ্র এতটাই উত্তাল যে বিদেশ থেকে আসা বড় বড় জাহাজগুলো এই কারখানার কাছে ভিড়তেই পারছে না। গ্যাস খালাস করা পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে। প্রকৃতির এই একটা ধাক্কায় আমাদের গ্যাস সরবরাহ ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন তাদের চাহিদার মাত্র ২৯% গ্যাস পাচ্ছে। তার উপরে কয়লা আর জ্বালানি তেলের চড়া দাম তো আছেই, অর্থাৎ পুরো সিস্টেমটাই এখন একটা সুতোর উপর ঝুলছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একজন সচেতন নাগরিক হিসেবে নীতি নির্ধারকদের কাছে আপনাদের মনে নিশ্চয়ই কিছু প্রশ্ন জাগছে। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সম্প্রতি একটি সত্য সরাসরি স্বীকার করেছেন। তারা বলেছেন, মানুষের ভোগান্তি চরমে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে কারোরই কিছু করার নেই। প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস নেওয়া যাবে এবং সরবরাহ কিছুটা স্বাভাবিক হবে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের এই সরল স্বীকারোক্তির জন্য ধন্যবাদ, কিন্তু এই যুক্তি কি একটা রাষ্ট্রের পলিসি হতে পারে? প্রকৃতির উপর কারো হাত নেই, একথা সাধারণ মানুষের মুখে মানায়, কিন্তু সাগরের আবহাওয়া একটু খারাপ হলেই একটি পুরো দেশের অর্থনীতি, শিল্প কারখানা আর কোটি কোটি মানুষের জীবন এভাবে অচল হয়ে পড়বে, এই পরিকল্পনা আপনাদের টেবিল থেকে পাশ হলো কিভাবে? আপনারা বলছেন সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া, ঠিক, আমরা মেনে নিলাম, কিন্তু সংকট যখন বছরের পর বছর ধরে ঘনীভূত হচ্ছিল, তখন কি আপনাদের কোনো প্ল্যান বি, বিকল্প বা ব্যাকআপ পরিকল্পনা ছিল? কেন একটি স্বাধীন সার্বভৌম দেশের পুরো বিদ্যুৎ ব্যবস্থা কেবল সাগরের ভাসমান যন্ত্রের উপরে এভাবে জিম্মি হয়ে থাকবে? এখানেই শেষ না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সবশেষ বক্তব্যে আরও কি আছে শুনুন। এক্সিলারেটেড টার্মিনাল এখন আংশিক চলছে। এটি থেকে পুরো সক্ষমতায় সরবরাহ করতে হলে সিস্টেম নাকি টানা ৭২ ঘন্টা পুরোপুরি বন্ধ রাখতে হবে। তিনি নিজেই স্বীকার করেছেন, এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। কোন সময় বন্ধ করলে গ্রাহকদের দুর্ভোগ কম হবে তা নিয়ে নাকি ব্যবসায়ীদের সাথে আলোচনা চলছে। মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের প্রশ্ন হলো, দুর্ভোগ কম হওয়ার কোনো আইডিয়াল বা আদর্শ সময় কি আদৌ এ দেশে আছে? আপনি দিনে বন্ধ করুন বা রাতে, যে কলকারখানাগুলো অলরেডি বন্ধের মুখে, যে কোটি কোটি শিক্ষার্থী গরমে ছটফট করছে, তাদের দুর্ভোগ কি আলোচনার টেবিলে বসে কমানো সম্ভব? ৭২ ঘন্টার এই টোটাল শাটডাউনের ধাক্কা সামলানোর মতো কোনো আপদকালীন গ্যাস বা বিদ্যুতের রিজার্ভ কি আপনাদের কাছে আছে? নাকি সাগরের ঢেউ শান্ত হওয়ার দোহাই দিয়ে যেভাবে দিন পার করছেন, এই ৭২ ঘন্টাতেও দেশবাসীকে স্রেফ নিয়তির হাতে ছেড়ে দেবেন? আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং
বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যখন বলেন এই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে, আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু যখন সরাসরি বলেন চলমান সংকটের কোনো নির্দিষ্ট ডেডলাইন দেয়া সম্ভব নয়, তখন সাধারণ মানুষ কার কাছে যাবে? প্রকৃতি নাকি রাষ্ট্র? জবাবদিহিতা আসলে কার কাছে? এই সংকটের মাসুল শুধু আপনি বা আমি গরমে ঘেমে নিয়ে দিচ্ছি না, এর সবচেয়ে বড় মূল্যটা চুকাচ্ছে আমাদের জাতীয় অর্থনীতি। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ আমাদের অর্থনীতির ফুসফুস বলা হয় যে শিল্পাঞ্চলগুলোকে, সেখানে ইতোমধ্যে 100-রও বেশি পোশাক ও নিত্যপণ্যের কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, কারণ গ্যাস ছাড়া বড় বড় বয়লার চলে না, জেনারেটর চলে না। বাকি কারখানাগুলো কোনো রকম চলছে তাদের অর্ধেক সক্ষমতায়। এদিকে সরকার বিদ্যুৎ সাশ্রয় করতে রাত 8টার মধ্যে দোকানপাট, শপিং মল বন্ধের নির্দেশ দিয়েছে, কিন্তু একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা একজন দিনমজুর, তার পেটে যে লাথিটা লাগছে সেই হিসাবটা কে রাখছে? তাহলে এখন প্রশ্ন একটাই, আর কতদিন এমন চলবে? সমাধানটা ঠিক কোথায়? মন্ত্রীরা বলছেন এই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে, কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা এই সংকটের আসল গোড়াটা কোথায় দেখছেন জানেন? তারা বলছেন আমরা গত 1 দশকে একটা মস্ত বড় ঐতিহাসিক ভুল করেছি। আমরা আমাদের নিজেদের মাটির নিচের গ্যাস অনুসন্ধানে কোনো মনোযোগই দেইনি। বিবিয়ানা বা তিতাসের মতো দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর উপর চাপ বাড়িয়েছি, আর সস্তা জনপ্রিয়তার জন্য শুধু বিদেশ থেকে চড়া দামে গ্যাস আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়েছি। ফলাফল, যখনই বিশ্ববাজারে দাম বেড়েছে বা সাগরে একটা ঝড় উঠেছে, পুরো দেশ এক ঝটকায় অন্ধকারে ডুবে গেছে। এটাকে বিশেষজ্ঞরা বলছেন পলিসি প্যারালাইসিস। দীর্ঘমেয়াদী সমাধান একটাই, পরনির্ভরশীলতা কমিয়ে নিজেদের মাটিতে খনন কাজ চালানো। সরকার অবশ্য এখন সেই দেয়ালে পিঠ থেকে যাওয়া পথেই হাঁটছে। আগামী নভেম্বর মাসের মধ্যে নতুন গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র বা বিডিং রাউন্ড শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে সরাসরি এলএনজি আমদানির একটা কূটনৈতিক চেষ্টা চলছে। শুধু গ্যাসের উপরে নির্ভর না করে সৌরবিদ্যুৎ এবং কয়লাভিত্তিক বিদ্যুতের একটা সমন্বিত বহুমুখী জ্বালানি রোডম্যাপ বা এনার্জি মিক্স তৈরির কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, সংকটটা রাতারাতি তৈরি হয়নি, তাই এর কোনো জাদুকরি বা চটজলদি সমাধানও নেই। আবহাওয়া ভালো হলে বা পাইপলাইন মেরামত হলে সাময়িক কিছু স্বস্তি হয়তো আমরা পাবো, কিন্তু স্থায়ী আলোর জন্য আমাদের একটা দীর্ঘ এবং কঠিন পথ পাড়ি দিতেই হবে। যতক্ষণ না আমরা জ্বালানি খাতে নিজেদের পায়ে দাঁড়াচ্ছি, ততক্ষণ এই অন্ধকারের কষ্ট আমাদের ভাগ করে নিতেই হচ্ছে। এই নির্মম সত্যটাই আজ বাস্তব। আপনার এলাকার বিদ্যুৎ পরিস্থিতি এখন ঠিক কেমন আমাদের কমেন্ট করে সরাসরি জানান। ভালো থাকুন, অন্ধকারের মধ্যেও নিজেদের ভেতরের আলোটুকু টিকিয়ে রাখুন।